আজকে আমরা মূলত বিএমআই এর অঙ্ক করব। বিএমআই এর মান নির্ণয় করতে চেষ্টা করব। এখন বিএমআই পুরাটা হচ্ছে বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের ওজনের সাথে দেহের উচ্চতার সামঞ্জস্য রক্ষার সূচককে আমরা বলি বিএমআই। ঠিক আছে, এখন এই যে বিএমআই আমরা নির্ণয় করতে পারি কিভাবে? আমরা লিখব দেহের ওজন কেজিতে, তার নিচে দিব আমরা দেহের উচ্চতা মিটার বর্গ বা মিটার স্কয়ারে। তো সেই হিসেবে দিয়ে দেখো এখানে একটা অঙ্কের উদাহরণ হিসেবে দেয়া আছে যে 125 সেন্টিমিটার যার দেহের উচ্চতা এবং ওজন হচ্ছে 50 কেজি। তো তার বিএমআই বের করে দেখা যায় যে তার বিএমআই হচ্ছে 32। এখন তোমরা সবাই নিজেরা খাতা বের করো এবং খাতায় লিখো যে রিমার ওজন 48 কেজি। ম্যাম আপনার সাউন্ড কম আসছে, শোনা যায় না ঠিক মতো। বাকিরা শুনতে পাচ্ছো? স্পষ্ট শোনা যাচ্ছে বাকিদের? জি ম্যাম। জি ম্যাম। তাহলে শুনতে না পেলে তোমার নেটের সমস্যা আছে। আচ্ছা, এখন লিখো যে রিমার ওজন 48 কেজি আর উচ্চতা হচ্ছে 130 সেন্টিমিটার। বুঝতে পারছো? এখন বিএমআই বের করো। প্রথমে লিখো যে অঙ্কটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে যে দেয়া আছে রিমার ওজন 48 কেজি। লিখো দেয়া আছে রিমার ওজন 48 কেজি এবং উচ্চতা লিখো 130 সেন্টিমিটার। এখন বিএমআই এর মান নির্ণয় করতে হলে উচ্চতা কিন্তু মিটারে নিতে হবে। তাহলে কি করতে হবে বলো তো? উচ্চতা মিটারে নিলে 130 সেন্টিমিটারের উচ্চতা মিটারে কত হবে? সঞ্জিদা, সঞ্জিদা, সরি মিস 1.30 হবে। হ্যাঁ 1.30 আমরা বলবো। হ্যাঁ, তাহলে এখন সূত্র লিখবো আমরা যে বিএমআই সমান, লিখো বিএমআই সমান দেহের ওজন কেজি। হ্যাঁ, সূত্রটা লিখো আগে, ডিভাইডেড বাই দেহের উচ্চতা মিটার স্কয়ার। লিখেছো? লিখেছো সবাই? মেয়েরা লিখেছো? রোল 18। আচ্ছা, এখন উপরে মান বসাও। দেহের ওজন লিখো 48 কেজি। 48 কেজি লিখো, ডিভাইডেড বাই লিখো 1.30, লেখার দরকার নাই, 1.3 মিটার হ্যাঁ স্কয়ার। 1.3 মিটার স্কয়ার দাও, দিয়ে এখন এটাকে করো। কত আসে দেখো? কত আসে? বলো তো কত আসে? করেছো? হুম, 1.3 এর বর্গ কত আসছে? লুবনা 1.69। হ্যাঁ 1.69। এবার 1.69 দিয়ে 48 কে ভাগ করো। কত আসছে?
মিস 28.40 28.40 আচ্ছা, তাহলে আসছে আচ্ছা 28.40। বিএমআই এর কিন্তু কোনো একক নেই, সেটা জানো তো? বিএমআই এর কোনো একক নেই। দেখো তোমাদের বইতে বেশ কয়েকটা চিত্র আছে, দেখো এই যে চিত্রটা, এই চিত্রটাতে দেখো 28.40, হ্যাঁ 28.40 কি আছে দেখো তো পুরুষের ক্ষেত্রে? কি আছে চিত্রটাতে, দেখা যাচ্ছে না? সুজানা আছো? সুজানা, সুজানা কি ক্লাসে প্রেজেন্ট? আচ্ছা লুবনা, দেখো মিস 28.40 এই চিত্রটাতে কি দেখা যাচ্ছে? তার ওজন কিরকম? মিস বেশি বেশি ওজন। ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু বেশি ওজন। হ্যাঁ, তাহলে তাকে কি করতে হবে? ওজন কমাইতে হবে, তাই না? আর সঠিক ওজন কত আছে? 18.5 থেকে 24.9। তাহলে 18.5 থেকে 24.9 এর মধ্যে যার বিএমআই হবে তার সঠিক ওজন পারফেক্ট, তার ওজন ঠিক আছে। তার যেই পরিমাণ খাবার দাবার খাচ্ছিল সেই পরিমাণে যদি খায় তার এই ওজন বজায় থাকবে এবং সে সুস্থ থাকবে। কিন্তু তার চেয়ে কম হলে তার ওজন বাড়াইতে হবে, এবং বেশি হলে আমরা যেটা পেয়েছি যে 18.40, এটা তার বেশি ওজন, সে তাকে তার ওজন কমাইতে হবে এবং চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, তাই না? নিয়মিত ব্যায়াম করতে হবে। আচ্ছা, আমরা আগের ইয়েটাতে একটু যাই। দেখো এখানে আছে 18.5 এর নিচে শরীরের ওজন কম, পরিমিত খাদ্য গ্রহণে ওজন বাড়াতে হবে। 18.5 থেকে 24.9 সুস্বাস্থ্যের আদর্শ মান, অর্থাৎ তার স্বাস্থ্য ঠিক আছে। আর 25 থেকে 29.9 তাহলে শরীরের ওজন কি হচ্ছে? অতিরিক্ত, ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমাতে হবে। আর যাদের 30 এর উপরে হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর এবং বেছে খাদ্য গ্রহণে ব্যায়াম করা প্রয়োজন। 35 থেকে 39.9 মোটা হওয়ার দ্বিতীয় স্তর, পরিমিত খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন। আর 40 এর উপরে হলে সে এত বেশি মোটা যে তার মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। হ্যাঁ, তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা যে এখানে, আচ্ছা তাহলে আমাদের খাদ্য গ্রহণ যথাযথ হলে আমরা আমাদের ওজনটা ঠিক রাখতে পারবো, ঠিক আছে? আর বিএমআই মান যদি সঠিক হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের দেহের ওজন ঠিক আছে। আচ্ছা, তাহলে বিএমআই এর অঙ্ক আরেকটা দেই তোমাদের, তোমরা নিজেরা করো দেখে একটা। দিনার দেহের ওজন 35 কেজি, লিখো দিনার দেহের ওজন 35 কেজি, তার উচ্চতা 120 সেন্টিমিটার। হ্যাঁ, অঙ্কটা করো দেখি। লিখেছো সবাই? মিস আরেকবার বল। দিনার দেহের ওজন 35 কেজি, উচ্চতা 120 সেন্টিমিটার। দিনার দেহের ওজন 35 কেজি, উচ্চতা 120 সেন্টিমিটার, তার বিএমআই কত? করছো? মিস করতেছি। আচ্ছা, আর তোমরা সবাই একটু ক্যামেরাটা অন করো। মিস 24.30। এটা 24.30, ঠিক আছে তো?
ঠিক মতো করেছো? জি মিস। আবার একটু দেখো তো। হয়েছে? মিস এটা হ্যাঁ বলো। মিস আমি কমার্সের রোল 4। হ্যাঁ মিস অ্যানসার হবে 24.30। আচ্ছা, তাহলে এখন বলো তার কি স্বাস্থ্য ঠিক আছে নাকি সে অতিরিক্ত মোটা কিংবা তার স্বাস্থ্য খারাপ, কোনটা? ঠিক আছে তার মিস, তার ওজনটা ঠিক আছে, তার বিএমআই ঠিক আছে। তাহলে তার স্বাস্থ্য ঠিক আছে, তার বিএমআই মানও ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এরকম বিএমআই এর অঙ্ক আসলে আমরা করতে পারবো না? সবাই পারবে? সবাই? জি মিস। তাহলে এরকম ভাবে অঙ্ক আসতে পারে। আচ্ছা, আমরা আচ্ছা একটু রোল কলটা করে নেই, করে নিয়ে আমরা আবার বাকি পড়ায় চলে যাব। একটু মনোযোগী হও। রোল 1 আছো? 2 মিস সায়েন্স না কমার্স? কমার্স। সায়েন্স কেন আসবে এখানে? ও মিস সরি 2 নিশাপ্তি না? 2 3 আছো? তিশা 4 5 6 মিস রোল 4 আছে। হ্যাঁ 4 দিয়েছি। 6 7 8 9 10 11 12 13 মিস 12 আছো? মিস 12। আচ্ছা 13 14 15 16 প্রেজেন্ট 17 মিস 16। 16 তো এই পর্যন্ত তুমি কোনো ক্লাসই করো না, আজকে প্রথম। 18 মিস আমি অনেক হ্যাঁ বলো। প্রেজেন্ট ম্যাম। ম্যাম রোল মিস 18 আমি প্রেজেন্ট। ট্রাই করছিলাম, আপনি একসেপ্ট করেন না। এই অ্যাকসেপ্ট করে এতগুলা মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারে, তোমাকে অ্যাকসেপ্ট না করার মানেটা কি বলো? আমি তো কখনোই দেখি নাই, আমি যার নামই এখানে দেখেছি প্রত্যেককে আমি এডমিট দিয়েছি। মিস আজকে দিছি, আজকে পাইছি। না এটা তো কোনো কথা হলো না। 20 21 22 23 প্রেজেন্ট মিস 24 25 26 27 29 30 রোল 30 আছো? 31 প্রেজেন্ট ম্যাম। আচ্ছা দেখো রোল 23 কিন্তু প্রতিটা ক্লাসে প্রেজেন্ট ছিল। হ্যাঁ সেই প্রথম দিন থেকে একটা ক্লাসও কিন্তু মিস করেনি। আর তুমি এতদিন পরে বলো যে আমাকে এডমিট দেওয়া হয় না। আচ্ছা যাক, আমরা এখন ক্লাসে চলে আসি। দেখো আমরা আজকে এখন আলোচনা করব ধূমপান কি। দেখো ধূমপান হচ্ছে একটা আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে ধূমপান, এবং ধূমপানের ফলে আমাদের মানব দেহে অনেকগুলো ক্ষতিকর রোগ সৃষ্টি হয় এবং ক্ষতিকর অবস্থা দেখা যায়। এই যে ধূমপান, যে সিগারেটের মাধ্যমে, সিগারেট যারা খায়, সিগারেটের ধোঁয়াটা আমাদের নাসারন্ধ্র দিয়ে আমাদের দেহের ভিতরে শ্বাসনালীতে ঢুকে যায়, এবং এই ধূমপানের ফলে আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এবং দেখো যে চিত্রে দেখা যাচ্ছে যে ধূমপায়ী এবং অধূমপায়ী হার্ট বা ফুসফুস এখানে দেখানো হয়েছে। দেখো এটা হচ্ছে যে ধূমপান করে না তার স্বাভাবিক ফুসফুস এবং এই যে হৃৎপিণ্ড দেখা যাচ্ছে, আর যে ধূমপান করে তার দেখো এই যে ফুসফুসটা কিরকম কালো হয়েছে, হৃৎপিণ্ডটা এখন দেখো এই যে রংটা কিরকম চেঞ্জ হয়েছে। এইভাবে ধূমপায়ী এবং অধূমপায়ীর অবস্থা আমরা দেখলাম।
তারপরে দেখো এই যে ধূমপানের ফলে আরো নানা ধরনের সমস্যা হতে পারে। দেখো সিগারেট খায় কেউ, দেখো ধূমপান যে করে সিগারেট বিড়ি, তারপর কেউ চুরুট সেটা নেয়। এইগুলো কি করে আমাদের মানে স্নায়ুতন্ত্রকে সাময়িকভাবে উত্তেজিত করে, আমাদের নাককে সাময়িকভাবে উত্তেজিত করে এবং শরীরে ক্ষতি করে। এইগুলোর মধ্যে যে বিষাক্ত পদার্থ দেখা যায়, সমীক্ষাতে দেখা গেছে যে এইগুলোর মধ্যে যে বিষাক্ত পদার্থ, রাসায়নিক পদার্থ থাকে, এই রাসায়নিক পদার্থ গুলা যদি আমাদের দেহের মধ্যে ইনজেকশনের মাধ্যমে পুশ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সিগারেটের মধ্যে যে নিকোটিন থাকে, যে ক্ষতিকর রাসায়নিক পদার্থটা, এই নিকোটিন আমরা ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে যদি একবারে গ্রহণ করি, তাহলে কয়েক ঘন্টার মধ্যে মানুষ মারাও যেতে পারে। আর এমনিতে প্রতিদিন একটু একটু করে গ্রহণ করার ফলে এগুলো আমরা ধূমপানের সাথে যে গ্রহণ করি, সেগুলো আমাদের হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয় এবং এইগুলো নানা ধরনের রোগ এবং ক্যান্সারও সৃষ্টি করে। আচ্ছা, আমরা দেখি ধূমপানের ফলে কি হয়। দেখো, সাধারণত এই যে ধূমপান যারা করে তাদের কি হতে পারে, অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। ধূমপায়ীরা অন্যদের চাইতে বেশি রোগাক্রান্ত হয় এবং কোনো না কোনো রোগে ভুগে। যেমন কি হয়, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ফুসফুসের ক্যান্সার হয়, ঠোঁট, মুখ, লেরিংস, লেরিংস মানে কি যে শ্বাস নালীটা, তারপর গলা এবং মূত্রথলির ক্যান্সার হয়। তারপরে ব্রঙ্কাইটিস, পাকস্থলীতে ক্ষত হয়, যে বারবার করে ধোঁয়াতে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো আমাদের পাকস্থলীর ভিতরে রয়ে যায়, সেগুলো পাকস্থলীতে ক্ষত এবং আমাদের হৃদপিণ্ড অর্থাৎ হৃদযন্ত্র এবং রক্তগতিতে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। এবং দেখা যায় যে এই ধূমপানের ফলে ফুসফুসে যদি ক্যান্সার হয়, তাহলে ফুসফুসে ক্যান্সার হলে রোগী প্রায় 5 বছরের মধ্যেই মারা যেতে পারে। এবং ধূমপানের ফলে কি হয়, আয়ু কমে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার যে স্বাভাবিক আয়ু ছিল সেই আয়ু কমে যেতে পারে। আচ্ছা, যেসব লোক ধূমপান করেন অর্থাৎ ধূমপায়ীদের কাছাকাছি থেকে ধূমপায়ী নির্গত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে, তাদেরও শারীরিক ক্ষতি হয়। মনে করে কেউ একজন ধূমপান করছে, তার পাশে যে বসে থাকবে তার কি হবে, এই যে ধোঁয়াগুলো, সে যখন ধোঁয়া ছাড়ে সেই ধোঁয়াগুলো তার নাকের মধ্যে প্রবেশ করবে এবং প্রবেশ করে তার ক্ষতি করবে। এলমা, ক্যামেরা অন করো। তোমরা সবাই ক্যামেরা অন করে রাখবে। আর এই যে যারা যারা স্কুল ড্রেস ছাড়া এসছো, হ্যাঁ, স্কুল ড্রেসটা পরবে কষ্ট করে, বুঝতে পারছো? বারবার কিন্তু আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে স্কুল ড্রেসে তোমরা আসো, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট টাইম যাতে আর বলতে না হয়। আচ্ছা, তাহলে ধূমপানের পাশে থাকলেও কিন্তু তার নির্গত ধোঁয়া কি করে, সেই শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে কি করতে পারে, আমাদের ফুসফুসের ক্যান্সার এবং নানা ধরনের ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এখন তাহলে এই ধূমপান আমরা কি করে বন্ধ করতে পারি? সেজন্য কিন্তু আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে এবং বিভিন্ন ধরনের আইন আছে, সেই আইনগুলো প্রয়োগ করতে হবে। যেমন বাস, রেল, খোলা স্থানে, রেস্তোরাঁয়, অফিস, হাসপাতাল, রেল স্টেশন প্রভৃতি এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে সেখানে ধূমপান করা এখন আইনত দণ্ডনীয় এবং আমাদের দেশে এর জন্য সুনির্দিষ্ট আইন আছে, ঠিক আছে? আইন আছে, কিন্তু সেই আইন কি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে বলো? আমরা রাস্তাঘাটে বের হলেই কিন্তু দেখি যেখানে সেখানে দাঁড়িয়ে ধূমপান করছে এক একজন, দেখি না? কি দেখা যায়? জি ম্যাম। জি মিস। তখন তারা এই যে তাদের আশেপাশে যারা থাকে তারাও আক্রান্ত হয়, হ্যাঁ, এই ধোঁয়া দ্বারা, এবং তারা কি করে বায়ুটাকেও দূষিত করে। এই আইন যদি কঠোরভাবে প্রয়োগ করত, হ্যাঁ, সরকার যদি মানে কঠোরভাবে এই আইনটাকে মানে প্রয়োগ করত, যে তার শাস্তির যোগ্য অপরাধ সেটা শাস্তি সে পেত ধূমপায়ী ব্যক্তি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে কমে যেত। তারপরে দেখো, বিক্রয়যোগ্য তামাকজাত পদার্থের মোড়কে ধূমপান, বিষপান বা ধূমপায়ীদের ধূমপান শরীরের জন্য ক্ষতিকর কথাগুলো ছাপানো বাধ্যতামূলক করা হয়েছে। আমরা কিন্তু দেখি যে সিগারেটের মোড়কে ধূমপান, বিষপান বা ধূমপান শরীরের জন্য ক্ষতিকর এই লেখাগুলো থাকে। তারপরে দেখো, আজকাল কিন্তু আবার এই সিগারেটের প্যাকেটের মধ্যে
যে ধূমপান করলে যে শ্বাসনালীর কি ক্ষতি হয়, কি ক্যান্সার হয় গলার মুখের, সেই ছবিগুলো কিন্তু, এই মারাত্মক ছবিগুলো কিন্তু দেয়া থাকে। তারপরে দেখো আমরা কতটা অবিবেচক যে আমরা কিন্তু ধূমপান করেই যাচ্ছি। তারপর দেখো তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এটা এখন করা হচ্ছে। দেখো একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন কি করা হতো জানো, টিভিতে বা সিনেমা হলে হ্যাঁ সেই সিগারেটের কিন্তু বিজ্ঞাপন দিত, সবসময় বড় বড় করে সিগারেটের বিজ্ঞাপন দিত। কিন্তু যেহেতু ধূমপান বেড়ে যাচ্ছে এবং ধূমপানের ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে, এই আইন যে প্রয়োগ করা হচ্ছে, সেই আইনের কারণে এখন কিন্তু আর টিভির কোনো বিজ্ঞাপনে আমরা সেই তামাক বা তামাকজাত পণ্যের কোনো বিজ্ঞাপন দেখি না, বা সিগারেটের কোনো বিজ্ঞাপন আমরা দেখি না। তারপর স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। তো এইটা কিন্তু দেখা যায় যে স্কুল কলেজের সামনে সিগারেট বিক্রয় করা হচ্ছে। এটা কিন্তু আমরা দেখি যে স্কুল কলেজের পাশে, বিশেষ করে বয়েজ স্কুল কলেজগুলোর পাশে কিন্তু দেখা যায় যে লোকজন হয়তো বা ছোট্ট টঙের দোকান দিয়ে বা ফেরি করে যেটা করে সেটা কিন্তু সিগারেট বিক্রি করে। আর এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকও কিন্তু তার সাথে বিক্রয় করা হচ্ছে। এইগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করলে আমরা এই ধূমপানটাকে হয়তো বন্ধ করতে পারবো। ঠিক আছে, তারপর আসি আমরা ড্রাগ আসক্তি। ড্রাগ আসক্তি জিনিসকে, ড্রাগ হচ্ছে আসলে ঔষধ আমরা বলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা বলি, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন ড্রাগ হচ্ছে এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে। এখন এই ড্রাগকে আমরা সাধারণ ভাষায় কি বলি, মাদক বলি। কারণ এই যে মাদক গ্রহণের ফলে এমন অবস্থার সৃষ্টি হয় যে তার প্রতি মানুষ আসক্ত হয়ে যায়, হ্যাঁ, এবং তার দৈহিক মানসিক ভাবে সে এত আকর্ষণ বোধ করে যে এটা যদি সে গ্রহণ না করে তখন কি হয়, তার বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া তার মধ্যে দেখা দেয়। তো এই যে মানুষের আসক্তি সৃষ্টি হয়, ড্রাগগুলো কি বিড়ি, সিগারেট, আফিম, আফিমজাত পদার্থ, তারপরে তোমরা হেরোইনের নাম শুনেছো, মদ, ফেন্সিডিল, পেথিড্রিন, তারপরে বারবিচুরেট, কোকেন, তারপরে ভাং, চরস, মেরিজুয়ানা, এলএসডি, এই সমস্ত অনেক ড্রাগ আছে। এই ড্রাগগুলো দেখা যায় যে আমাদের দেশের অনেকেই গ্রহণ করে, এবং এই ড্রাগ গ্রহণ করার কারণটা কি, কেন গ্রহণ করে? বিভিন্ন সংস্থা, যে স্বেচ্ছাসেবী সংস্থা, তারা কি করেছে, সেগুলোর যে গবেষণা করে সেগুলো থেকে যে প্রতিবেদন তৈরি করেছে, সেখান থেকে দেখা যায় যে অনেকে কৌতূহলের বশে মাদক বা ড্রাগ নেয়। তারপরে ধরো সঙ্গদোষের কারণে, যে হয়তো খারাপ বন্ধুদের সাথে মিশছে, বন্ধুদের সাথে মেশার ফলে তারা হয়তো বলছে যে একটু সেই মাদক বা ড্রাগ গ্রহণ করার জন্য, যে গ্রহণ করলে দেখ ভালো লাগবে, তোর মনের যে দুঃখ সেই দুঃখটা ভুলে যাবি। বা কারোর যদি পারিবারিক অশান্তি থাকে, বা বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি থাকে, বা বাবা মায়ের মধ্যে সেপারেশন হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ, বা বাবা মা প্রতিদিন হয়তো বাড়িতে ঝগড়া হয়, আর্থিক সংকট থাকে, ঠিক আছে, পারিবারিক অশান্তি, এগুলা থেকে মুক্তির জন্য তারা কি করে, এই মাদক বা ড্রাগের প্রতি আসক্ত হয়ে যায়। এখন এই আসক্ত হয়ে গেলে কি হয়, দেখো একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে সে মাদকাসক্ত, সে হতাশাগ্রস্ত, এবং তার চেহারার মধ্যে তোমার বার্ধক্যের একটা ছাপ চলে এসছে, এবং সে বিষণ্ণ এবং শীর্ণ মনে হচ্ছে। তো এই মাদকাসক্তির কি কি লক্ষণ দেখা যায়, দেখো খাওয়ার প্রতি আকর্ষণ কমে যায়, যে তার এই মাদক গ্রহণ করতে করতে খাবার দাবার আর খেতে ভালো লাগে না, এবং সবসময় আগোছালো ভাবে থাকে। এই লোকটাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে সে একটু গোছালো, একটু আগোছালো টাইপের। দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হওয়া, এবং তার দৃষ্টিতে কি দেখা যায়, অস্বচ্ছতা চলে আসে, এবং মানে ঘোলাটে হয়ে যায়, এবং চেহারার যে স্বচ্ছতা বা কোনো কিছু দেখার যে স্বাভাবিক দৃষ্টি সেটা আর থাকে না। এবং কোনো কাজে সে আগ্রহ পায় না, এবং দেখা যায় রাতে হয়তো ঘুমাতে গিয়েছে, তার ঘুম হয় না, সারা রাত সে বিনিদ্রতাকে কাটাতে পারে।
এবং কোনো কাজ করতে ভালো লাগে না। মাদকাসক্ত ব্যক্তি যদি কোনো অফিস আদালতে কাজ করে কিছুদিনের মধ্যে দেখা যায় যে তার কাজকর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, সে বারবার ভুল করতে থাকে। হ্যাঁ, এবং ভুল করলে নিশ্চয়ই অফিসের যে কর্মকর্তা অফিসার, হ্যাঁ, বা তার যে বস, সে বস নিশ্চয়ই খুশি হবে না। তখন কি হয়, সে দেখা যাচ্ছে যে কাজ থেকে বিতাড়িত হতে পারে এই কর্মবিমুখতা এবং হতাশার কারণে। এবং তার শরীর থেকে অত্যধিক ঘাম নিঃসরণ হয়। সবসময় সে নিজেকে সবার কাছ থেকে দূরে রাখে যে আরে কেউ কি আমাকে দেখে ফেললো কিনা, আমি যে মাদক গ্রহণ করছি আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা, সেই জন্য সে সবার কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখতে চেষ্টা করে। আচ্ছা, তারপরে তার আলস্য ভাব এবং উদ্বিগ্ন ভাব থেকে যায়, যে একটু একটু ভয়, একটু ইয়া থাকে, মনোসংযোগ না থাকা, টাকা পয়সা চুরি করে, এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র সরিয়ে গোপনে বিক্রি করে ইত্যাদি। এখন মনে করে একজন ছাত্র যদি মাদকাসক্ত হয়ে যায়, সে টাকা পাবে কিছুতে চাকরি করে না। হ্যাঁ, তখন সে দেখা যায় যে বাবা মার কাছে মিথ্যা কথা বলে যে আজকে হয়তো তার বইয়ের টাকা লাগবে, বই কিনতে লাগবে, বেতনের হচ্ছে তার বেতনে দেওয়া হয়নি, বেতনের টাকাটা হারিয়ে গেছে। হ্যাঁ, তারপরে এরকম করে কয়েকদিন টাকা নিবে, তারপরে দেখা যায় সে হয়তো মায়ের ব্যাগ থেকে টাকা পয়সা চুরি করে আলমারি থেকে টাকা পয়সা নিয়ে যায়, না হলে বাবার পকেট থেকে টাকা পয়সা নিয়ে যায়, এরকম করে, বা বাড়ির জিনিসপত্র গোপনে বিক্রি করে দেয়। এক সময় দেখা যায় যে হয়তো বাসা থেকে নির্দেশ নিতে পারছে না, তখন সে বাইরে কি করে, সে চুরি বা ছিনতাইয়ের প্রতি সে আকৃষ্ট হয়ে যায়, কারণ তার মাদক তাকে গ্রহণ করতে হবে। সে এত বেশি মাদকের প্রতি আসক্ত হয়ে যায় যে মাদক গ্রহণ করা ছাড়া সে কিছুতেই থাকতে পারে না। তো এই মাদকাসক্তির লক্ষণগুলো তার মধ্যে দেখা যায়। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এই মাদকাসক্তির কারণগুলো আমরা তো এর আগে বলেছি। তারপরে এই কারণগুলো দেখো, পরিবেশগত কারণ এবং পরিবারের কারণ আছে। পরিবেশগত কারণগুলোর মধ্যে কি কি? মাদক দ্রব্যের সহজলভ্যতা। সহজলভ্যতা কিরকম? দেখো, আমাদের দেশে দেখা যায় যে কোনো ছোটখাটো ওই টং দোকানের মধ্যে সেখানেও মাদকের মাদক পাওয়া যায়, বা ওই যে ট্রেন রাস্তার পাশে ঝুপড়ি যে ঘরগুলা থাকে সেগুলার মধ্যে দেখা যায় যে আর্থিকভাবে একেবারেই নিম্নবিত্তের মধ্যে যারা বসবাস করে তারা কি করে, এই মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, এবং যেখানে সেখানে মাদক বিক্রি করা হয়। এই মাদক দ্রব্যের সহজলভ্যতার কারণে মানুষ মাদকটা কিনতে পারে। আচ্ছা, বেকারত্ব। বেকারত্ব, যারা বেকার যুবক, যাদের চাকরি বাকরি হচ্ছে না, লেখাপড়া শেষ করে ফেলছে, এখন সে চাকরি পাচ্ছে না, হতাশ, যার কারণে সে মাদকের প্রতি আসক্ত হয়। অসামাজিক পরিবেশ, আমাদের যে সমাজের যে অবস্থা, এই অসামাজিক পরিবেশের কারণে যে অনেক যে খারাপ লোকজন হয়তো সমাজে বসবাস করে, তাদের পরিবেশে বেশি থাকার কারণে সেখানে মাদকের সহজলভ্যতা বেশি হয়। তারপর অল্প বয়সে স্কুল থেকে বিদায়, মনে করো পরীক্ষায় খুব খারাপ করেছে, পড়ালেখা করে নাই, স্কুল থেকে তাকে টিসি দিয়ে দিয়েছে, তখন সে এরকম হতে পারে। সিনেমা বা কোনো টিভি সিরিয়াল দেখা, অনেক দেখা যায় সিনেমাতে বা টিভিতে কোনো সিরিয়ালে দেখায় যে কেউ সিগারেট খাচ্ছে বা মাদকাসক্ত হচ্ছে, এটা দেখে সে আকৃষ্ট হইতে পারে, আরে এই জিনিসটা একটু খেয়ে দেখা যায় তো কিরকম। তারপরে মনে করো আশেপাশে ড্রাগের রমরমা ব্যবসা, যে এখন দেখো বিভিন্ন জায়গায় ড্রাগ বিক্রি হচ্ছে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই কিন্তু দেখো ড্রাগের সাথে জড়িত, যদি সে তারা জড়িত না থাকতো এদেরকে কিন্তু ধরাটা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত কঠিন কিছু ছিল না। তারপর পেশাগত কারণ, পেশাগত কারণ, যে তার পেশাটা হয়তো খুব একটা ভালো না, বা তার আর্থিক ইয়েটা ভালো না, সে হয়তো এই পেশার সাথে জড়িত হয়ে পড়ছে, বা বিভিন্ন অসামাজিক কাজ এবং অপরাধ বেশি সেই সব জায়গায় কেউ বসবাস করছে, তখন সে এভাবে মাদকের প্রতি আসক্ত হতে পারে। তারপর ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থেকে তার আশেপাশে বসবাস করে, যে বন্ধু বান্ধবের কথা বলছিলাম, যে এরকম হলে সে মাদকের প্রতি আসক্ত হতে পারে, তার কোনো বন্ধু যদি মাদক গ্রহণ করে, এরকম বন্ধু তার থাকে। আর পরিবারের কারণগুলো কি কি? বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব, বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব থাকলে, হতাশা থাকলে, একাকিত্ব বা নিঃসঙ্গতা থাকলে, সন্তানের বেপরোয়া ভাবকে প্রশ্রয় দিলে, পরিবার থেকে বিচ্ছিন্নতা,
সন্তানের প্রতি যদি বাবা মা যত্নশীল না হয়, উগ্র জীবনযাত্রা বা মানসিকতা বা খারাপ সাহচর্যের কারণেও এটা হতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমরা মাদকাসক্তি বা ড্রাগ আসক্তি, তারপরে যে আমাদের বিএমআই নিয়ে এগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো তোমরা বাসায় করবে এবং অঙ্কগুলো বাসায় চর্চা করবে। আর এই যে কারণগুলো এবং লক্ষণগুলো সেগুলো ভালো করে পড়বে। আমাদের সময় অনেক পেরিয়ে গেছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।